আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা বাংলাদেশের একটা বড় চালিকা শক্তি হচ্ছে যে প্রবাসী আয় বা রেমিটেন্স। আর সেই রেমিটেন্স যারা আয় করে বা প্রবাসী ভাইয়েরা, তাদের জন্য যে পরিমাণ অবহেলা, অপমান এবং কি যে ধরনের প্রতারণা এবং কি হয়রানির শিকার হতে হয়, তার যদি আমি সম্পূর্ণভাবে একটা লিস্ট করি, সেটা হয়তো আপনারা গুণে শেষ করতে পারেন না। আমি একটার পর একটা আপনাদের সাথে ভিডিওতে আলাপ করতেছি, তুলে ধরবো সেই বিষয়গুলো। আমার সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কমেন্টস এবং কি আপনার সহমতগুলা প্রকাশ করবেন। তো প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে যে একজন প্রবাসী যদি নতুন বিদেশে আসতে চায় তাহলে হচ্ছে যে তাকে কী ধরনের হয়রানির শিকার হতে হয়। প্রথম হচ্ছে যে আপনার যদি ভিসা প্রত্যাশী হয়ে থাকে, সে তার আত্মীয়-স্বজন অথবা কোনো বন্ধু-বান্ধব অথবা কোনো এজেন্সির মাধ্যমে সে যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে, তাহলে সেই ভিসার জন্য সেখানে এক ধরনের ওয়ান কাইন্ড অফ প্রতারণা হয়ে থাকে। তো সেটাও আমি প্রতারণা বলবো বা বলবো না, সেটার একটা লজিক্যাল একটা কারণ আমি ইস্যু দেখাবো। কারণ বাংলাদেশে সরকারিভাবে এমন কোনো ব্যবস্থা নেই যে যাতে প্রবাসীরা খুব সহজে এবং কি স্বল্প টাকায় বিদেশ আসতে পারে এবং কি তাদের অ্যাকোমোডেশন, বেতন, ভাতা সব কিছু যাতে সিকিউর থাকে, ওই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। যেটা ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ফিলিপিন, ইন্দোনেশিয়া এইসব কান্ট্রিগুলোতে এইসব কাহিনীগুলা খুবই বিদ্যমান। তারা হচ্ছে যে বিদেশ আসার জন্য তাদের একটা প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়াতে সরকারই তাদেরকে সহযোগিতা করে, সরকারই সব ধরনের হেল্প করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ চিত্রটা উল্টো। গেল একটা বিষয়, ঠিক আছে, আপনি অনেক ধরনের হয়রানির শিকার হবেন ভিসা প্রত্যাশীর প্রথম স্টেপে। সেকেন্ড হচ্ছে যে আপনার যখন আপনি ভিসাটা হাতে পেলেন, আর ভিসাটা হাতে পাওয়ার পর কী ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করতেছেন। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে আপনার মেডিকেল মেডিকেল খুবই 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 বড় একটা প্রবলেম। মেডিকেলে বর্তমানে আমাদের বাংলাদেশের যে প্রবাসী ভাইয়েরা বসবাস করে বা যারা চাকরি করে, ম্যাক্সিমামে কিন্তু আপনার গলফ স্টেট বা জিসিসির কান্ট্রিগুলোতে, যেমন আরব আমিরাত, সৌদি আরব, বাহরেইন, কুয়েত, ওমান, কাতার, এই 6টা কান্ট্রিতে এবং কি আরও অন্যান্য জর্ডান আরও আছে, কিন্তু এইসব কান্ট্রিগুলোতে 6টা কান্ট্রিতে সবচেয়ে বেশি তারা আসে। তো এই ক্ষেত্রে হচ্ছে গল্পের এখন যে মেডিকেল সিস্টেমটা আছে, গল্পের সেই মেডিকেল সিস্টেমটার ভিতরে আপনার অনেকগুলো বিষয় জড়িত। আপনি যদি মেডিকেলে কোনো কারণে আনফিট হন, তাহলে হচ্ছে যে আপনি ভিসা পাবেন না। ভিসা পেলেও সেই ভিসাতে আপনি ট্রাভেল করতে পারবেন না। এখন আপনি জানেন সেই প্রবলেমগুলো। আপনার যখন একটা ফ্রি টেস্ট করবে, ফ্রি টেস্টের পরে আপনার দেখা গেছে যদি কোনো সমস্যা থাকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট যদি না করেন, আপনি কনফার্ম আপনি আনফিট। কন্ট্যাক্ট বলতে কী, ধরেন আপনার দেখা গেছে যে একটা মেডিকেলের জন্য আপনার যদি সেটা যদি 8,000 টাকা ফি হয়, সেটা আপনার কাছে 50,000 60,000 টাকা আপনাকে ফিট করে দেওয়ার জন্য সেই ধরনের একটা অ্যামাউন্ট চাইবে। তো এটা খুবই খুবই হয়রানি এবং কি এটার জন্য কী ধরনের প্রবলেম হয় আনবিলিভেবল। আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারতেছি না। আপনারা যারা এই প্রবলেমগুলোতে পড়ছেন, আপনাদের সহমত প্রকাশ করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন। থার্ড আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার মেডিকেল কমপ্লিট, ধরেন আপনি টাকা পয়সা দিয়ে মেডিকেল কমপ্লিট করলেন। মেডিকেল কমপ্লিট করার পর আরেকটা স্টেপ রয়ে গেছে, যেগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশ সরকারের হয়রানি করার জন্য, বাংলাদেশ সরকার বা আমাদের প্রবাসীদেরকে হয়রানি করার জন্য, সেটা হচ্ছে যে ম্যান পাওয়ারটা যদি সরকারিভাবে সঠিক পর্যায়ে, যেভাবে সরকারের যে অ্যাওয়ারনেস তৈরি করতে চাইছে, ডাটাবেস তৈরি করতেছে, সেই প্রক্রিয়াধীন যদি চলতো তাহলে সেটা ওকে, সেটার জন্য কোনো প্রবলেম। কিন্তু সেখানে হচ্ছে যে আপনি অসাধু চক্র যারা আছে, যারা হচ্ছে যে আপনার এগুলো নিয়ে বিজনেস করতেছে, এই ম্যান পাওয়ার কাজ করার জন্য, আপনার করার জন্য, তারা একটা বিগ অ্যামাউন্ট নিয়ে যাচ্ছে। আপনার কন্ট্রাক্টে যদি আপনি ম্যান পাওয়ার না করেন, সেই ম্যান পাওয়ার আপনি হয়তো নাও পেতে পারেন। আপনার সৌদির জন্য ম্যান পাওয়ার দিলে এখন ম্যান পাওয়ার হবে না, কাতারের জন্য হবে না, আপনাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হবেন। আপনাকে প্রতিটা স্টেপে আপনি সব কিছু সম্পূর্ণভাবে বুঝেন না। আপনি যদি কোনো ভালো একটা এজেন্টের কাছেও যান, সেক্ষেত্রেও আপনাকে বাড়তি টাকা গুনতে হবে। গেল এই 3টা বিষয়। এই যে মেডিকেল, ভিসা প্রাপ্তি, ম্যান পাওয়ার, এই যে প্রবলেমগুলা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার নিজ হস্তে ঠিক না করবে, সব মানুষ বসবাস কার্য পরিচালনা করবে, ততদিন পর্যন্ত এই প্রবলেমগুলো বিদ্যমান থাকবে এবং প্রবাসীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হবে। আমি ফাইনাল যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেমিটেন্স। আমাদেরকে রেমিটেন্স দেওয়ার জন্য, রেমিটেন্স পাঠানোর জন্য বৈধ চ্যানেলে আমাদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয় এবং আমরা সেটা করিও। আমাদের প্রত্যেক মাসের যেই
আমরা যে স্যালারিটা আমাদের পারের জন্য যে টাকাটা পাঠানো হয় সেটা আমরা রেমিটেন্সের মাধ্যমে পাঠিয়ে থাকি, সেটা আমরা পাঠিয়ে দেয়, কিন্তু ওই তুলনায় আমাদেরকে কোনো ধরনের সম্মান বা সার্ভিস কোনো কিছুই দেওয়া হয় না। এখন আমি কয়েকটা ইস্যু যদি এখন তুলি, তার ভিতরে আমি যদি আপনাদের সাথে কয়েকটা ইস্যু নিয়ে যদি কথা বলি, একটা ইস্যু হচ্ছে যে আপনার হুন্ডি এবং বৈধ চ্যানেল। হুন্ডি এবং বৈধ চ্যানেল এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এই হুন্ডি এবং বৈধ চ্যানেল নিয়ে আমার নেক্সট একটা ভিডিও আসবে, এমনকি এই ভিডিওতে আপনারা ডিসাইড করতে পারবেন আপনি কি হুন্ডিতে যাবেন নাকি বৈধ চ্যানেলে যাবেন। কারণ হচ্ছে যে এখানে যে প্রবলেমগুলো অ্যারাইজ করে বাংলাদেশ সরকারের যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো কতটুকু উন্নীত করা উচিত, আমার পক্ষ থেকে আমার যেটা মনে হয় সেটা আমার অপিনিয়নগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই অপিনিয়নগুলো আপনারা আপনাদের সহমত প্রকাশ করতে দেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সালামু আলাইকুম।